আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এই আপদকালে আপনাকে নিজ ধর্ম ভুলে আপনার রাজনৈতিক ধর্মের পালন করতে হবে। আপনার স্বাধীন আর সুরক্ষিত থাকা আমাদের সবার কাছে আবশ্যক দেবী। আমার আপনাকে এসব বলার কোনো প্রয়োজন নেই। আপনার পিতা তো স্বয়ং মহান পূর্ববংশের রাজা। আপনি তো রাজধর্ম জানেন যে সংকটের সময় রাজকুলের প্রতিটি সদস্যের নিজ নিজ ধর্মের ঊর্ধ্বে উঠে তাই করা উচিত যা রাজ্যের পক্ষে হিতকর। আর রাজকুলের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা সেই তো রাজধর্ম। হ্যাঁ বৌঠান, অক্রুর মহাশয় ঠিকই বলেছেন। এ সময় আপনার কেবল একটি ধর্ম, আপনার নিজের রক্ষা। নন্দরায় মহাশয়, দেবীর সুরক্ষার ভার এখন আপনার উপর। যদি কংস এই সংবাদ পায় তো? আপনি সম্পূর্ণ নিশ্চিন্ত থাকুন অক্রুর মহাশয়। বৌঠানের কোনো প্রকার বিপদ ঘটবার পূর্বেই গোকুলের সমস্ত গোয়ালা তাদের প্রাণ বিসর্জন দেবে। দেখলেন দেখলেন, কেউ টু শব্দও করলো না। কিছু মুশিকের ন্যায় ভয় কুঁকড়ে তাদের নিজের নিজের কোটরে লুকিয়েছে, আর কিছু প্রাণের ভয় তাদের স্ত্রী পুত্রদের নিয়ে রাতারাতি পালিয়েছে। এই বিপুল সাফল্যে তোমায় আন্তরিক অভিনন্দন মিত্র। মহারাজ জরাসন্ধকে এ সংবাদ জানিয়েছ কি? হ্যাঁ, আমি সেই রাতেই এক অশ্বারোহীকে এই সংবাদ দিয়ে পাঠিয়েছিলাম যে সব যোজনা সফল হয়েছে। তিনিও এ সংবাদ পেয়ে গদগদ হয়ে উঠবেন। এখন তোমার রাজ্যাভিষেকে ওকে আমন্ত্রণ জানাও মিত্র। রাজ্যাভিষেক? কেন? রাজ্যাভিষেক তো তোমায় এবার করতেই হবে। ভেবে দেখো মিত্র, প্রথমে তুমি পরামর্শ দিয়েছিলে যেন মহারাজকে বধ না করা হয়, যাতে অক্রুরের ন্যায় শক্তিশালী সর্দারগণ মিলে রাজ্যে বিদ্রোহ না ছড়ায়। সেই সময়ের জন্য সেই পরামর্শই ন্যায্য ছিল। বৃষ্ণিবংশীয়রা রাজ্যে বিপ্লবের আগুন জ্বালাতে পারত। তবে কি এখন মহারাজ জীবিত থাকাকালীন যদি আমি ওর সিংহাসনে বসি তো বিদ্রোহের আগুন জ্বলে উঠবে না? না, সে সময় আর আজকের মধ্যে অনেক প্রভেদ মিত্র। তখন তোমার কাছে মগধের সৈনিকদের একটি ক্ষুদ্র বাহিনী ছিল, যারা রাজপ্রাসাদের অভ্যন্তরে কোন ষড়যন্ত্রে তোমার সহায়তা করতে পারত, আর তা তোরা করেছেই। কিন্তু আজ বনের মধ্যে লুক্কায়িত মগধের সেনাও এসে পৌঁছেছে, এবং আমার আর মহারাজ ভামাসুরের সৈনিকরাও এখন এখানে। এখন প্রশ্ন সম্পূর্ণ ভিন্ন মিত্র। প্রশ্ন সৈনিকদের নয় মিত্র, প্রশ্ন হলো বৃষ্ণিবংশীয়, যদুবংশীয়, মাধব বংশীয় আর কুকুর বংশীয় সর্দারদের। বিদ্রোহ তো তারাই সৃষ্টি করতে পারে। ওদের বিদ্রোহ করার হলে ওরা এতদিনেই তা করতে পারত। তুমি তো বললে যে কেউ টু শব্দও করেনি। এখনো ওরা হয়তো অবগত নয় যে আমি মহারাজকে বন্দী করেছি। ওরাও তো মূর্খ নয় মিত্র, যে নগরের পরিস্থিতি দেখে ওরা এখনো বুঝতে পারেনি যে কোনো উথাল পাথাল অবশ্য হয়েছে। তবে তবে কি, ওরা এই ব্যাপারটা সহ্য করেছে। কেন? তার দুটো কারণ হতে পারে মহারাজ। প্রথমটি হলো আমাদের প্রতিদিন বৃদ্ধিপ্রাপ্ত সেনাদের শক্তি দেখে ওরা বিবশ হয়ে গেছে, আর তাই ওরা কোনো বিষয় প্রতিবাদ না করে এখন শান্ত আছে এবং কোনো উপযুক্ত সময়ের প্রতীক্ষা করছে। মিত্র, এখন ওরা নীরবই থাকবে, আর এই অবসরে
তোমার রাজ্যাভিষেক নির্বিঘ্নে হয়ে যাবে। আর দ্বিতীয় কারণ? মহারাজ, রাজনীতি বলে যখন তোমার প্রতিদ্বন্দ্বীকে তোমার চেয়ে অধিক শক্তিশালী দেখো, তখনই তার সম্মুখে নতজানু হও, তার সাথে সন্ধি করো, তার চাটুকারিতা করে তাকে মিত্র করে নাও। রাজনীতিতে এমন ব্যক্তিকেই বুদ্ধিমান বলা হয়। হতে পারে ওরাও বুদ্ধিমান। মিত্র, শক্তির নিকটে মহারথীরাও নতি স্বীকার করে। এই দুটি অবস্থাতে তোমার এই সুযোগটি হারানো উচিত নয়। রাজ্যাভিষেকের সময় ওদের এই কথা ব্যক্ত করতেই হবে যে ওরা তোমায় ওদের রাজা মনে করে কিনা। পূর্ণ সভাগৃহে ওদের তোমার সম্মুখে মস্তক নত করতেই হবে। তারপর ওদের দেখা দেখি যারা পালিয়েছিল তারাও ফিরে আসবে। তখন তোমার সাম্রাজ্য সুদৃঢ় হয়ে যাবে। হ্যাঁ, ভাবছো কেন? রাজ্যাভিষেকের ঘোষণা করে দাও, রাজ্যাভিষেকের ডঙ্কা বাজিয়ে দাও।